স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। 2024 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার 14তম। জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলছে, 5ই আগস্টের পর দেশে সরকার ও মুখ বদল হলেও চর্চার বদল হয়নি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে প্রকাশ করা হয় টিআইবির দুর্নীতি ধারণা সূচক। সিপিআই সূচকে 0 স্কোরে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং 100কে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলছে, 100 স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 23, যা গত বছর ছিল 24। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180-দের মধ্যে। গতবার ছিলাম আমরা 149তম। আফগানিস্তানের পরেই বাংলাদেশ, সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। তালিকায় বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম। আগের বছরের অবস্থান ছিল 149তম। দুর্নীতি ধারণার সূচক অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, সবচেয়ে বেশি দক্ষিণ সুদান। এখন যেটা অপরিস্থিতি দেখছি, আবার 5 আগস্ট থেকেই আপনারাও জানেন, আমরাও জানি, একই জিনিস কোনো ক্ষেত্রে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়েছে। শুধু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যানারের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তন হয়নি। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, বাংলাদেশে গেল 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার পতন হয়ে নতুন সরকার গঠন করা হলেও দুর্নীতির চর্চায় কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। দুর্নীতিমুক্ত দেশ গঠনের সমাজের যেসব স্তরে এই ধারা চলমান, তা বন্ধে সরকারকে কঠোর হতে হবে বলেও মত টিআইবির। এবং আমরা এই কারণে নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার 14তম। আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেই 1 বছরের সূচকটি প্রকাশ করেছে, সেটির আসলে 7 মাস আওয়ামী লীগের সময়ের এবং বাকি 5 মাস অন্তর্বর্তী সরকারের, এবং টিআইবি বলছে যে 5ই আগস্টের পর দেশের সরকার এবং মুখ বদল হলেও চর্চার বদল হয়নি। এমন বক্তব্য কেন আসলো? আমি আসলে আপনার প্রশ্নটি ঠিকভাবে শুনতে পাইনি। তো যেটি আমি আপনাকে প্রথমে জানাতে চাই সেটি হচ্ছে যে এই দুর্নীতি আসলে সব দেশেই থাকে, সব দেশে কম বেশি সব দেশেই আছে। যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে 180টি দেশের হিসেব করেছে, সেখানে সব দেশেই দুর্নীতি কম বেশি আছে। তো এখানে মানদণ্ড করেছে কোন দেশে কম, কোন দেশে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। টিএর সেই সূচক অনুযায়ী বাংলাদেশ এবার যে সূচক হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের অবস্থান 14তম, অর্থাৎ এটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকটি কিছুটা জটিল। এটি হচ্ছে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 14তম, অর্থাৎ সর্বোচ্চ যে দুর্নীতিগ্রস্ত যেসব দেশ আছে সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 14তম। আর স্কোরের হিসেব রয়েছে এখানে। স্কোরের হিসেবে বাংলাদেশের অবস্থান 23, যেটি গত বছর ছিল 24তম। এবং এবারে সবচেয়ে বেশি যে বিষয়টি বলতে চাই, 13 বছরে সবচেয়ে কম স্কোর, অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে। এটি সহজ ভাষায় যদি বলতে চাই, অর্থাৎ গত বছর 2023 সালে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতির মাত্রা ছিল, তার চেয়ে বাংলাদেশ 24 থেকে 23, অর্থাৎ দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশের অবনতি হয়েছে। তো এখানে আপনি যে বিষয়টি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের, তবে এখানে অন্তর্বর্তী সরকারের পুরো ডিসেম্বর পর্যন্ত এই যে জরিপ, এই সূচকে এটি আসেনি। এটি সেপ্টেম্বর থেকে, অর্থাৎ টিআই এর সূচকের একটি বর্ষ রয়েছে, এই বছরের সেপ্টেম্বর থেকে আগামী বছরের সেপ্টেম্বর এভাবে গণনা করা হয়। এটি হচ্ছে গত বছরের সেপ্টেম্বর থেকে, অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই হিসেবটি। আগামী বছর যে হিসেবটি আসবে সেটি 2024 সেপ্টেম্বর থেকে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত। তো এভাবে এই অনুযায়ী বাংলাদেশ আমরা হিসেব করে দেখি, যদি আগস্ট এবং সেপ্টেম্বর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস এখানে পেয়েছে,
এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসলে দুর্নীতির মাত্রা কেমন বেড়েছে সেই হিসেব পাওয়ার জন্য আসলে আমাদেরকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে। জি আদিত্য, এই যেই সূচকটি প্রকাশ পেয়েছে সেই সূচকে কি কোন খাতে বেশি দুর্নীতি হয়েছে এটাই উঠে এসেছে? আমি এটি খাতোয়ারি আসলে কোনো দুর্নীতির তথ্য নয়, এটি আপনাকে জানাতে চাই। এটি খাতোয়ারি যে দুর্নীতির তথ্যগুলো দেয়া হয় সেটি যেমন পুলিশে, সেবা খাতে, তারপর বিভিন্ন সেক্টর ওয়াইজ যে দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা হয় এটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটি পরে প্রকাশ করে থাকে। এখানে শুধুমাত্র বাংলাদেশের দুর্নীতির, বাংলাদেশ সহ 180টি দেশ, সেই 180টি দেশের দুর্নীতির মাত্রা কেমন সেটি একটি ধারণা সূচক। এটি আপনাকে যদি বলতে চাই যে বাংলাদেশের দুর্নীতির এটি কিন্তু বলে রাখা ভালো, এই সূচকের যে তথ্যটি এটিকে আগেই বলা আছে এটি একটা ধারণাগত তথ্য এবং ধারণাই দেয়া হয়। ধারণা সূচক অনুযায়ী বাংলাদেশ 14তম অবস্থানে রয়েছে। আর খাতোয়ারি যে বিষয়গুলো সেগুলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময়ে এটি প্রকাশ করে থাকে। আর যে বিষয়টি আপনাকে বলতে চাই আসলে দুর্নীতির ব্যাপকতা আসলে কমাতে হলে এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে দুর্নীতি দমনের বিষয়ে মানে সরকারকে সবচেয়ে বেশি জোর দিতে হবে। অর্থ পাচার, বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে সেই পাচারের অর্থ ফেরানো এবং পাচারকারী কারা এবং তাদেরকে আইনের আওতায় আনার কথা বলা হয়েছে। অর্থাৎ দুর্নীতি যারা করছেন তাদেরকে যদি আইনের আওতায় আনা যায় তাহলে বাংলাদেশের যে দুর্নীতির ব্যাপকতা সেটি কমবে এবং বাংলাদেশের এখনও পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবি বলছে যে স্কোরটি রয়েছে অর্থাৎ যে স্কোর এসেছে বাংলাদেশের এবং সে স্কোরটি অত্যন্ত লজ্জাজনক এবং এই লজ্জাজনক অবস্থান থেকে বাংলাদেশকে যদি আমরা আরেকটু ভালো অবস্থানে নিয়ে যেতে চাই, অর্থাৎ দুর্নীতির অন্তত মাঝামাঝি দেশগুলোর তালিকায়, শীর্ষ দেশগুলোর তালিকা থেকে যদি আমরা মাঝামাঝি দেশগুলোর তালিকায় নিয়ে যেতে চাই, সেজন্য প্রয়োজন হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা এবং দুর্নীতি যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা। আদিত্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানাবার জন্য। ডিসেম্বরকে সম্ভাব্য ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, এমনটা জানিয়ে নির্বাচন কমিশন বলছে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পর্যায়ে স্থানীয় ভোট করা সম্ভব। ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছে কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে জানানো হয় বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় উন্নয়ন সহযোগীরা। আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ভোটের রোডম্যাপ জানাবে সরকার, তবে প্রস্তুতি আছে কমিশনের। যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করা যায় কিনা সে বিষয়েও তুলে ধরা হয় ইসির অবস্থান। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না, তার আগে সম্ভব না। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান, তারা অন্তর্বর্তী সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। তবে আগামী জাতীয় নির্বাচনে কোনো বাধা দেখেন কিনা এড়িয়ে যান সেই প্রশ্ন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাইলেও ভিন্ন অবস্থানে জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। তারা বলছে আগে সংস্কার, তারপর নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে দলগুলো। নির্বাচনের সম্ভাব্য তারিখ কি হতে পারে সেই বিষয়টি মূল আলোচনায় রেখে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস মিলেছে। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে
নির্বাচনের ব্যবস্থাকে যে তারা কাজ করছে। বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জামাত ইসলামী বলছে, আগে সংস্কার পরে নির্বাচন। জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেম, ব্যুরোক্রেসি এরা থাকতে নির্বাচন ওই একের অবস্থাই হবে। সেই কারণে আমরা বলেছি যে রিফর্ম, সংস্কারটা এখানে পূর্ব শর্ত। সংস্কার ছাড়া কোনো নির্বাচন জাতীয় মানবে না, কেউ মানবে না। জনগণ চাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচনটা হয়ে যাক। সংস্কার ছাড়া নির্বাচন চায় না এবি পার্টিও। সংস্কার, এই যে বিচার প্রক্রিয়া শুরু করা, তারপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে 1 বছরের মতো সময় লাগতে পারে। 1.5 থেকে 2 বছরের মধ্যেই সংস্কার এবং নির্বাচন দুইটাই করা সম্ভব যদি সরকার আন্তরিক হয়। এদিকে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে এমন মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি মৌলিক সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয়, তাহলে সেটা হবে অভ্যুত্থানের সাথে সবচেয়ে বড় প্রতারণা। জামাত, এবি পার্টি ও বৈষম্য বিরোধীতে সুরে কথা বলছে জাতীয় নাগরিক কমিটিও। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসেম্বরের ভোটের তারিখ ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, গতকাল ক্রীড়া উপদেষ্টা আভাস দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের, আবার নির্বাচন কমিশন আজ বলেছেন যে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করা সম্ভব। নির্বাচন কমিশনের সেই প্রস্তুতি আছে কিনা, আর আজকের বৈঠকের মাধ্যমে আসলে সেটা জানা গেছে কিনা? গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহ তাদের দলের শীর্ষ নেতারা কালকে একটি বৈঠক করেছে। আর সেখানে বৈঠকে কিন্তু প্রধান উপদেষ্টাকে তারা পেশ করেছেন যে তারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন চায়। কিন্তু কিছুদিন থেকে যেহেতু আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আগে নির্বাচন নাকি সংস্কার, সংস্কার নাকি নির্বাচন, তো সেই সব কিছু মিলিয়ে যেহেতু বিএনপি আবারও বলছে যে নির্বাচন চাই, সেহেতু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই তারা একটা সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করবে নির্বাচনের জন্য। আর তারপরেই কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনও কিন্তু এদিকে তাদের মতো করে তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিষয়টি ছিল বিএনপি কিন্তু নির্বাচন কমিশন গঠনের পর 3 মাস হয়ে গেল তারা কিন্তু কোথাও নির্বাচন কমিশনের কাছে তারা যায়নি, কিন্তু এবারই কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু বিএনপির মহাসচিব গিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, আর একটি 3 সদস্যের একটি দল গিয়েছিল গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের কাছে। আমরা দেখেছি নির্বাচন কমিশনের কাছে গিয়ে তারা প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল, প্রস্তুতি সম্পর্কে অবগত করেছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তারা বলেছেন তারা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তেই তারা নির্বাচন দিতে পারবে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দিকে হাঁটতেছে নির্বাচন চাচ্ছে বিএনপি, কিন্তু জামাত সহ যে কয়েকদিনের মধ্যে যে নিবন্ধিত যে দলগুলো আছে যারা আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পায়নি, সে সকল দলগুলো কিন্তু সেই সুরেই হাঁটছে, জামাতের পক্ষেই হাঁটছে। তারা বলছে যে হ্যাঁ আগে সংস্কার হোক কিছুটা, তারপরে নির্বাচন হোক। কিন্তু বিএনপি বলছে আগে কিছুটা সংস্কার হলে সমস্যা নেই, তবে আগে নির্বাচন জরুরি। তো নির্বাচন যেহেতু জরুরি তারা বলছেন, সেহেতু সমমনা দলগুলোও কিন্তু তাদের সুরেই হাঁটছেন। যে সকল জোর শরিক দলগুলো আছে তারাও কিন্তু নির্বাচন চাচ্ছেন, কিন্তু জামাতের সাথে জোর দিয়ে বলছে যে ছোট দলগুলো নিবন্ধন পেয়েছে তারা কিন্তু বলছেন যে না কিছু সংস্কার হোক। তো আমরা এটা দেখলাম। সেই সাথে আজকে কিন্তু নির্বাচন কমিশনের একটি বৈঠক ছিল, সেখানে ইউএনডিপির 18টি দেশের যারা প্রতিনিধি তারা কিন্তু এসেছে, ইউএনডিপি সহ তারা কিন্তু আসার পরেই তাদের সাথে কথা হয়েছে। নির্বাচন কমিশনের সাথে প্রায় 2 ঘন্টা মতো বৈঠক ছিল, আর বৈঠকে কিন্তু তারা বিভিন্ন নির্বাচনের দিক তুলে ধরেছেন এবং ইউএনডিপি কিভাবে তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন সে বিষয়টা কিন্তু তারা আলোচনা করেছেন। ইউএনডিপি কিন্তু আশ্বস্ত করেছেন যে তারা নির্বাচন যেন সুষ্ঠু হয়, সে সকল যা লাগবে তা কিন্তু বাংলাদেশের নির্বাচনে কিন্তু দিতে তারা প্রস্তুত আছে। আপনাকে আর একটা বিষয় অবগত করে রাখি, নির্বাচনের জন্য কিন্তু এর আগে ইউএনডিপি 2008 সালে এসেছিল বা বাংলাদেশকে সহযোগিতা করেছিল, কিন্তু পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার ফলে কিন্তু তারা সেখান থেকে সরে যায়। তারপরে এবার আবার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে কিন্তু তারা কিন্তু আবারও বাংলাদেশের নির্বাচনকে
সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং হাত বাড়িয়ে দিয়েছেন। আজকেও কিন্তু তার একাংশ হিসাবে নির্বাচন কমিশন এসেছিলেন এবং নির্বাচন কমিশনারের সাথে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা করেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন, তারা আশ্বস্ত করেছেন। আর আরেকটি বিষয় যে বললাম যে সকল সমন্বয়কারীরা, আপনারা আজকে আমার একটি প্রতিবেদন দেখেছেন, সেখানে কিন্তু সমন্বয়কারীরাও বলছে আগে কিছুটা সংস্কার দরকার, তারপরে কিন্তু জাতীয় নির্বাচন। তো আমরা সব মিলিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি যে বিষয় আসছে, স্থানীয় সরকার নির্বাচনের কথা উঠে আসছে, যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে। তো স্থানীয় সরকার নির্বাচন যেহেতু যদি আগে হয় তাহলে কিন্তু জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন বলছে। এই তো নূপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিস্তারিত জানানোর জন্য। খেলার প্রসঙ্গ, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিনে বাংলাদেশ মাঠে না নামলেও নামছেন বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। করাচিতে উদ্বোধনী ম্যাচেই ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন এই বাংলাদেশি আম্পায়ার। ম্যাচ অফিসিয়ালদের বন্টনকৃত ম্যাচের তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে উদ্বোধনী ম্যাচ ছাড়াও 3টি ম্যাচে দায়িত্ব পালন করবেন সৈকত। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরেই পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। দলগুলোর প্রস্তুতির সাথে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে কোন ম্যাচে কারা থাকছেন ম্যাচ অফিসিয়াল তাও চূড়ান্ত করা হয়েছে। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ার হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এবার আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এই বৈশ্বিক আসরের উদ্বোধনী ম্যাচ এবার পরিচালনা করবেন সৈকত। এর আগে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও পরিচালনা করেছিলেন শরফুদ্দৌলা। 8 বছর পর আবারও হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। সে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন শরফুদ্দৌলা। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বে অনফিল্ড আম্পায়ার হিসেবে 2টি ম্যাচ পরিচালনা করবেন এই বাংলাদেশি। অন্য ম্যাচটি হচ্ছে আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচ, যা অনুষ্ঠিত হবে 26 ফেব্রুয়ারি। ওই ম্যাচে তার সঙ্গী জোয়েল উইলসন। এছাড়া গ্রুপ পর্বে আরও 2টি ম্যাচের দায়িত্ব পালন করবেন সৈকত, তবে ভিন্ন ভিন্ন দায়িত্বে। 21 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তিনি, আর 1 মার্চ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে শরফুদ্দৌলা কোন কোন ম্যাচ পরিচালনা করবেন তার সঙ্গে বাংলাদেশের ম্যাচের দিন কাকে কাকে আম্পায়ার হিসেবে পাওয়া যাচ্ছে সেটিও জানা গেছে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। হাই ভোল্টেজ এই ম্যাচে আম্পায়ার থাকবেন আড্রিয়ান ফোর্ডস্টক ও পল রাইফেল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। ডিবিসির নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।